হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিক পাথওয়ে একাডেমি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের চলছে টেস্ট পেপার সিরিজ, মাধ্যমিকের টেস্ট পেপার। আমি বলেছি 3টে টেস্ট পেপারই করাবো, যেমন বলেছি ঠিক তেমনই আমাদের ক্লাসও চলছে। আমি অলরেডি ডাব্লিউবিটি এর একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, সেট 1-এর ভিডিও দিয়েছি। আজকে আমাদের শুরু হচ্ছে ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার সলিউশন। আজকে আমি ফার্স্ট যে সেটটা আছে সেটা করাবো, আর কালকে তোমরা কিন্তু পাবে এবিটিএ। কন্টিনিউয়াসলি পরপর প্রত্যেকটা কিন্তু চলতে থাকবে। যতটা পারবো আমি সমস্ত কিছু করিয়ে দেওয়ার। আগে শর্ট কোশ্চেনের দিকে ফোকাস করছি একটু, তারপরে সমস্ত কিছু এ টু জেড আমি করিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে দেরি না করে ক্লাসটা তাহলে শুরু করা যাক। ওকে, প্রথমেই দেখো ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার তোমরা বের করে নাও। হ্যাঁ, ম্যাথের আমরা সেট 1 করছি। ডাব্লিউবিএইচ এতে কি আছে, প্রত্যেকটা পেজে মানে প্রত্যেকটা মানে টেস্ট পেপারটা যে শুরু হয়েছে পেজ নাম্বার কিন্তু ম্যাথামেটিক্সের আলাদা আলাদা করে দেওয়া আছে। তাহলে এটা সুবিধা, তোমরা একদম ম্যাথামেটিক্স বের করলে প্রথম পেজ যেটা পেজ নাম্বার 1 তোমরা এখানে পাবে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের কিন্তু এই পেপারটা। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আমি সমস্ত কোশ্চেন পেপার সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটা একটা করে সুন্দর করে সলিউশন করে দেবো। চলো শুরু করা যাক তাহলে। প্রথমে আসছি একের দাগের কোশ্চেনগুলো। তোমাদের জানা আছে টোটাল কটা কোশ্চেন থাকে, 6টা কোশ্চেন থাকে 1 মার্কের। ঠিক আছে, তাহলে একটা একটা করে আমরা সলিউশন শুরু করি দেরি না করে। প্রথম যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা একের দাগের 1 নাম্বার অঙ্কটা কি বলেছে, কোনো অংশীদারি কারবারের এ এবং বি এ এবং বি এর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। প্রথমে এ এবং বি এর মূলধনের অনুপাত কি দিয়েছে, 1/p/1/q। তাহলে 1/p/1/q দিয়ে দিয়েছে। বলছে 1 বছর শেষে x টাকা লাভ হলে, আচ্ছা লাভ কত হয়েছে, x টাকা লাভ হয়েছে। যদি x টাকা লাভ হয় তাহলে বি এর লাভ্যাংশ কত। খুবই সহজ কোশ্চেন। কি করতে হবে, একদম সিম্পল, আমাদের লাভ কত হয়েছে সেটা বলে দিয়েছে, আর বি এর বের করতে বলেছে লাভ্যাংশ। তাহলে একদমই সহজভাবে করতে পারবো। প্রথমেই অনুপাতটা আমরা লিখে নিই। তাহলে প্রথমেই অ্যান্সার বলে ছোট্ট করে জাস্ট লিখে দিচ্ছে, তাহলে হয়ে যাবে এ আর বি এর অনুপাতটা কি বলে দিয়েছে, সেই অনুপাতটা বলে দিয়েছে একটা হচ্ছে 1/p/1/q। দেখো তোমরা যদি অনুপাতটা এইভাবে রেখে দিতে চাও সেইভাবেও হবে, বা তোমরা যদি মনে করো যে এইটাকে একটু সিম্পলিফাই করে দেবো, তাহলে তোমরা পি কিউ দিয়ে গুণ করে দাও। তাহলে নিচে নিচে যেহেতু পি আর কিউ আছে, তাহলে এই দুটো টার্ম দিয়ে উপরে যদি পি কিউ দিয়ে আমরা গুণ করে দিই তাহলে একটা সিম্পলিফাই ফর্মে চলে যায়। 1/p/1/q না হয়ে তখন হয়ে যাবে কি, পি কিউ দিয়ে গুণ করলে পি কেটে গেল, কিউ থাকলো, আর এখানে পি কিউ দিয়ে গুণ করলে কি থাকবে, এখানে থাকবে পি। তার মানে এ আর বি এর অনুপাতটা এবার কি হয়ে গেল, সেটা হচ্ছে q/p। বা যদি তোমরা এত কিছু মাথা না খাটাতে চাও, এটাই রাখতে চাও তবুও রাখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা বের করব যে কত টাকা এই বি এর লাভ্যাংশ কত, বি এর লাভ্যাংশ কত। তাহলে বি এর লাভ্যাংশ কত হবে, তাহলে সেক্ষেত্রে বি এর ক্ষেত্রে আমরা যখন লাভ্যাংশ বের করব সেটা কত হবে, প্রথমে হচ্ছে এক্স টাকা বলেই দিয়েছে, এক্স টাকা লাভ হয়েছে। তাহলে এক্স টাকার কতটা পাবে বি সেটাই তো বের করব। তাহলে তার জন্য আমরা কি করি, এই এক্স লিখলাম। এইবার বি এর পার্টটা কোনটা, যদি এইটা ধরে করব না এইটা ধরে করব, যদি এইটা ধরে করি তাহলে কেমন হবে বলে দিচ্ছি। তাহলে এইটা ধরে করলে কি হবে, আচ্ছা আমরা সিম্পলিফাই তো অলরেডি করেছি, তাহলে এইটা দিয়ে বলি তারপর এটা বলছি, অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে বি এর পার্টটা, a/b করা আছে, তাহলে এটা বি। তাহলে বি এর পার্টটা উপরে লেখো আর এই দুটো সাম করে দেবো, তাহলে কিউ প্লাস পি বা পি প্লাস কিউ যাই লেখো। তাহলে এইটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে লাভ্যাংশ কত হবে, এইটা এক্স পি আর নিচে হচ্ছে পি প্লাস কিউ। দেখে নাও কোনটা আছে অ্যান্সার, এখানে আছে এক্স, এইটা পি আছে, মানে এইটা আমাদের অ্যান্সার। তাহলে বি এর দাগ এটা আমার অ্যান্সার। স্যার এইটা দিয়ে হবে না, দেখো তোমরা যদি ঝামেলা না করতে চাও তাহলে এটা দিয়েও করতে পারো। এইটা করলে কেমন হতো, এই বি এর পার্টটা তুমি বের করতে চাইছো, তাহলে প্রথমে তো এক্সই থাকবে, তার সাথে সাথে বি এর পার্টটা মানে সেকেন্ডটা, তাহলে 1/q, তাহলে উপরে হয়ে গেল তোমার 1/q। আর নিচে কত হবে, নিচে হবে এই দুটো সাম, এই দুটো সাম মানে কত, 1/p+1/q। ক্যালকুলেশন করো, জটিল তেমন কিছু নয় এটাও। 1/qটা নিচে চলে আসবে, তাহলে 1/q হয়ে গেল, আর ইন্টু পি কিউ লসাগু হবে, আর উপরে পি প্লাস কিউ। তাহলে উপরে হয়ে গেল পি কিউ আর নিচে হয়ে যাবে পি প্লাস কিউ। আবার কিউ কিউ কেটে গেল, তাহলে ওই একই জিনিস ফিরে আসবে যে এক্স পি বাই পি প্লাস কিউ। তাহলে যেটা ইচ্ছা সেটা করতে পারো, সিম্পলিফাই করলে সবচেয়ে ভালো হয়।
এগুলো সব তোমরা জানো। যাই হোক, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে, আমরা চলে যাই পরের অঙ্কে। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলছে? আচ্ছা, এইটা একটা সমীকরণের বীজ দিয়ে একটা অঙ্ক তো ডেফিনেটলি বলেই দিয়েছি, আসবেই। ঠিক আছে, তাহলে এইটা কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 7 করে দিয়েছে। আমরা কি করব? সমীকরণটা সবগুলো একদিকে নিয়ে যাব, নিয়ে সমীকরণটা ইকুয়াল টু 0 আকারে লিখব। তার আগে কি চাইছে ওরা শুনে নি। সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য। ঠিক আছে, আরো সহজ অঙ্ক হলে কে এর মান বের করতে বলছে। একদম সহজ অঙ্ক, জলের মতো সহজ অঙ্ক। কিভাবে করবে তোমরা আশা করছি করেই ফেলেছো। এটা কি হবে? তাহলে আগে ইকুয়েশনটাকে সুন্দর করে সমীকরণটাকে লিখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এইটাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এখানে আছে কে আর এখানে মাইনাস 7টাকে এইদিকে নিয়ে আসলাম, ব্র্যাকেটে এইটা হচ্ছে ধ্রুবক পদ, ওই জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম ইকুয়াল টু 0। যেহেতু বলেছে বীজদ্বয়, দুটো বীজ, কারণ এক্স স্কোয়ার আছে তো দুটো বীজ হবে। বীজদ্বয় কি বলেছে? পরস্পর অনন্য। তাহলে আমরা একটা কাজ করছি, এর দুটো বীজ আমি কি করছি, এর দুটো বীজ আমরা ধরে নিচ্ছি যে এই দুটো বীজ হচ্ছে একটা আলফা আর আরেকটা হচ্ছে 1/α। একটা আলফা আর একটা হচ্ছে 1/α। ক্লিয়ার? যখনই অনন্যকের গল্প আসবে তখন বীজদ্বয়ের গুণফলে আমরা যাব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বীজদ্বয়ের গুণফলে কেন যাচ্ছি? কারণ এই বীজদ্বয়ের গুণফল করলে এই আলফা আলফা কেটে যাবে, তাহলে আলফাকে রিমুভ করতে আমাদের সুবিধা হবে। বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। তার মানে তোমরা তো জানো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বীজদ্বয়ের গুণফল কি হয়? বীজদ্বয়ের গুণফল হয় c/a। ঠিক আছে, তাহলে এখানে c/a বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু বীজদ্বয়ের গুণফল মানে c/a মানে k মাইনাস 7/a। এ কত? এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। তাহলে এইটা, এই যে আলফা আলফা কেটে গেল, তাহলে এদিকে আছে 1। তাহলে আমাদের কি হয়ে গেল? এটা k মাইনাস 7 ইকুয়াল টু 1। আচ্ছা, ইকুয়াল টু কত হয়ে যাবে? তাহলে 7টাকে ওইদিকে গেলে k এর ভ্যালু হয়ে যাবে 7 প্লাস 1। 7টাকে ওইদিকে নিয়ে যাও, 7 প্লাস 1 মানে 8। 8 অ্যান্সার কোনটাতে আছে? এটা তো বি অ্যান্সার। তাহলে দেখো কিছু নেই। সবসময় আরেকটা জিনিসও খেয়াল রাখবে, যখনই অনন্যকের গল্প বলবে তখন বীজদ্বয়ের গুণফলেই কিন্তু তুমি সবসময় যাবে। ঠিক আছে, কারণ তাতে কেটে যাবে। বীজদ্বয়ের যোগফল তো আমাদের কাজে লাগবে না, এখানে বীজদ্বয়ের গুণফলে আমাদের যেতে হবে। ঠিক আছে, চলো সেকেন্ড অঙ্ক হয়ে গেল। থার্ড অঙ্কে আমরা চলে যাচ্ছি। এর পরের অঙ্ক কি বলেছে? আচ্ছা, এইটাও খুব সুন্দর, বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো না, প্রথমেই যে জিনিসগুলোকে আমি ফোকাস করার আগের যে ক্লাসটা করেছি সেটাতেও বলেছি। হ্যাঁ, WBT এর অঙ্ক যখন সলভ করেছি তখন বারবার হাইলাইটেড যে জিনিসগুলোতে করছি সেটা মাথায় রেখো। এইখানে যেমন বৃত্তস্থ চতুর্ভুজ, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে পরীক্ষায় শর্ট কোশ্চিন বৃত্তস্থ চতুর্ভুজ থেকে আসবে। এবার বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি তোমার মাথায় যেন সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাঁ অ্যাক্টিভ হয়ে যায়, হ্যাঁ তোমার ব্রেন যেন অ্যাক্টিভ হয়ে যায় যে বৃত্তস্থ চতুর্ভুজের রেসপেক্টে কি কি জিনিস আমার আছে। ঠিক আছে, এই জায়গাগুলো বারবার ফোকাস করো। যেমন বৃত্তস্থ চতুর্ভুজের অঙ্ক আসছেই, তাহলে যখন অঙ্ক আসছে তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ রিলেটেড যা যা থিওরি আছে, যা যা জিনিস আছে সমস্ত যেন তোমার মাথায় তুমি, নাহলে দরকার হলে আমি চেষ্টা করছি আগে একটু এই টেস্ট পেপারের সলিউশনগুলো এগিয়ে নিয়ে যাই, তারপরে পার্টিকুলার একটা একটা করে বৃত্তস্থ চতুর্ভুজ রিলেটেড কিছু কোশ্চেন, বা হয়তো সমস্ত টেস্ট পেপার থেকে কালেক্ট করে 20টা কোশ্চেন হলো, সেই 20টা কোশ্চেন একটা পার্টে করিয়ে দিলাম। ঠিক আছে, বা এরকম করে আলাদা সমীকরণের যেমন একটু আগে অঙ্ক করলাম ওর যত রিলেটেড কোশ্চেন আছে সেগুলো হয়তো 20-25টা কোশ্চেন বা 50টা কোশ্চেন, বা তোমাদের যদি PDF প্রোভাইড করে দিতে পারি, ঠিক আছে, তাহলে সেগুলো আমি করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? আমার যে অ্যাপটা আছে, অ্যাপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশনে, সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিও, ওখানে সমস্ত PDF কিন্তু প্রোভাইড করব। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও নিচে দেওয়া থাকবে, সেখান থেকেও হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা এগোই। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়, এটা আমাদের জানা। এবার এখানে আদৌ কাজে লাগছে কি না বা কি চাইছে দেখা যাক। বলছে বৃত্তস্থ চতুর্ভুজের পর পর 3টি কোণের অনুপাত বলেছে 1:2:3 হলে প্রথম এবং তৃতীয় কোণ, দেখো প্রথম আর তৃতীয় মানে ওই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের গল্পই কিন্তু এখানে বলছে। তার মানে আমরা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি যে কোথায় যেতে হবে। আমাদের যেতে হবে ওই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এইবার চলো কিভাবে করা যেতে পারে। এই অঙ্কটা কি বলেছে? তাহলে বলেছে
তিনটি কোণের অনুপাত। 4টা কোণ দেয়নি, 3টে দিয়েছে। ঠিক আছে, ওরা বোকা বানানোর জন্য 3টে দিয়েছে, আমরা সুন্দরভাবে করি। তাহলে 3টে কোণ দিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমরা ড্র করি, এটা একটা বৃত্ত হলো, এই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ ড্র করছি, এই তো চতুর্ভুজ হয়ে গেল আমার। ওকে, আচ্ছা, এইটাকে আমি নাম দিচ্ছি এ বি, বা উপর থেকে দিতে পারো এ বি সি আর ডি। এবার গল্পটা হচ্ছে, ওরা বলেছে অনুপাত বলে দিয়েছে এক্স, এই 1:2:3। তাহলে অনুপাত, তাহলে আমরা ধরে নিতে পারি বৃত্তস্থ চতুর্ভুজের অনুপাত বলে দিয়েছে। তাহলে আমরা বলবো, ধরি, হ্যাঁ, প্রথম এই এটাকে আমরা ধরবো, যেহেতু 1:2:3, আমি এ কোণ, বি কোণ আর সি কোণ, এই 3টে কোণের অনুপাত ধরে নিলাম 1:2:3। তাহলে আমি এটা ধরবো, এটা আমার এক্স, এই কোণটা, এটাকে আমি ধরবো 2x, আর এইটাকে আমি ধরবো 3x। আর এটা তো দেওয়া নেই, দরকারও নেই। ওকে, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। চতুর্থ কোণের গল্প নেই, 3টে কোণ দিয়েছে, ওরা 1 2 3 বলেছে। ওকে, এইবার আমরা কি কাজে লাগাবো, এইটার সমষ্টি আমাদের কি জানা আছে, যে 180 ডিগ্রি, সেটাই কাজে লাগাবো। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে এইটার ক্ষেত্রে x, এইটার ক্ষেত্রে 2x, আর এইটার ক্ষেত্রে 3x ধরে নিয়েছি। এবার সিম্পল গল্প, যে আমাদের এই কোণটা আর এই কোণটার সমষ্টি, মানে কোণ এ আর প্লাস কোণ সি, এইটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে হচ্ছে এটা x আর এটা হচ্ছে 3x বলেছে। তাহলে 3x ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয়, তাহলে 4x ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। আচ্ছা, 4x যদি 180 ডিগ্রি হয়, খুব চালাকি করে অঙ্কটা করছি, কোথায় যাচ্ছি, আমি এক কাজ করলাম, এক্স বের করতে যাব না। তাহলে আমার রিকোয়ারমেন্ট, আমি এখানে থামতেও পারি, বা আমি রিকোয়ারমেন্ট আমার কি চাইছে সেটাও ভাবতে পারি। আমি এখানে বের করে রাখলাম 2x মানে কত, 90 ডিগ্রি। চলো, কেন 2x বের করে রেখে দিচ্ছি, কারণ আছে। ওরা বলছে কি, প্রথম এবং তৃতীয় কোণের পার্থক্য, তাহলে বড় কোণটা কোণ 3x, আর ছোট কোণটা কোণ x। তাহলে পার্থক্য কত হবে, পার্থক্য হবে 3x মাইনাস x, তার মানে 2x। আর এই 2x এর ওই জন্যই, x কেন বের করতে যাবো বেকার বেকার, তাহলে 2x, তাহলে পার্থক্য কত, 2x, তাহলে অ্যান্সার কত, 90 ডিগ্রি। তাহলে এটা 90 অ্যান্সার। x বের করার দরকার নেই, তুমি এখান থেকে থেমে গেলে তারপর যেটা রিকোয়ারমেন্ট, বা x বের করেও এখানে করতে পারো। x 45 হলো, তারপর x এর মান বসিয়ে দিলে, যেটা ইচ্ছা। এগুলো হচ্ছে একটু জাস্ট ভেবে ভেবে করা, আর কিছু নয়। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হলো? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের কি কি জিনিস মাথায় রাখতে হবে, এগুলো সব মাথায় ঢুকিয়ে নেবে, তাহলে শর্ট কোশ্চেন আর আটকাবে না। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল। এটা গেল আমাদের 1-এর দাগের 3 নম্বর অঙ্ক। 4 নম্বরে চলে আসি। আচ্ছা, এটা একটা সহজ অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুবই ভালো অঙ্ক এটা। 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটার বৃহত্তম মান। আচ্ছা, সাইন আর কসের, এটা সবসময় মনে রাখতে হবে, সাইন আর কসের রেঞ্জটা, সাইন আর কসের রেঞ্জটা কত, সাইন থিটারও রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে সাইন থিটার রেঞ্জ। আর কস থিটার রেঞ্জও একই, এইটা হচ্ছে রেঞ্জ। এবার গল্পটা হচ্ছে, সাইন আর কসের যদি গ্রাফটা দেখো, তাহলে তুমি কিন্তু একসাথে এই দুটো, তুমি যদি মনে করো যে স্যার সাইনেরও ম্যাক্সিমাম বসাবো আর কসেরও ম্যাক্সিমাম বসাবো, তাহলে কিন্তু বোকা হয়ে যাবে। কেন, কি জায়গা, কেন স্যার আপনি তো বলছেন যে সাইনের ম্যাক্সিমাম মান কত, এই যে রেঞ্জ মানে কি, এটা তোমরা বুঝতে পারছো তো, এইটা মানে হচ্ছে সাইনের ভ্যালু 1-এর চেয়ে, সাইন যত ডিগ্রি তুমি বসাও, যত ডিগ্রি বসাও, তুমি বলো 360, 500, 1000, যত ডিগ্রি বসাও, থিটার মান, তোমরা তো এখন থিটা কতর মধ্যে কাজ করছো, 0 to 90 ডিগ্রির মধ্যে, কিন্তু থিটা যা ইচ্ছা বসানো যেতে পারে। হ্যাঁ, এই থিটা তুমি যাই বসাও, সাইনের মান সবসময় -1-এর চেয়ে ছোট হয় না, আর 1-এর চেয়ে বড় হয় না। এই -1 থেকে 1-এর মধ্যে সমস্ত ভ্যালু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। একই রকম কসের মানও ইনক্লুডেড। এইবার মজার বিষয় হচ্ছে, সাইনের তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, কসের ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। এবার তোমাদের যদি বলি, বা তোমরা তো এরকম করে ভাবতেই পারো, স্যার তাহলে এরকম করে কেন করা যাচ্ছে না এই অঙ্কটা,
আমি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 বসিয়ে দিচ্ছি আর কসের ম্যাক্সিমাম ভ্যালু 1 বসিয়ে দেবো, তাহলে এখানে সাইন স্কোয়ার 1 এর স্কোয়ার আর এখানে 1 এর স্কোয়ার, তাহলে আলটিমেট 5 আর 3 8, 8 তো এখানে 8 একটা অ্যান্সার আবার রেখেছে, কিন্তু 8 এইটা হবে না, ওইভাবে ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে অঙ্ক হবে না। কেন স্যার? এর কারণ হচ্ছে তোমরা যখন গ্রাফিক্যালি প্লট করবে ক্লাস 11-এ বা 12-এ বা হায়ার জোরে, যখন তোমরা গ্রাফ নিয়ে আলোচনা করবে বা গ্রাফ নিয়ে কাজ করবে, তখন বুঝতে পারবে সাইন আর কসের গ্রাফটা কিন্তু একই জায়গায় একই ভ্যালু দেয় না। ঠিক আছে? যেমন তোমরা তো এমনি গ্রাফ কেন, এমনিও আমি যদি বলি, যেমন সাইনের ভ্যালু দেখো, সাইনের ভ্যালু 0-তে কত 0 ডিগ্রি, কিন্তু কসের ভ্যালু 0-তে কত 0-তে কিন্তু 1 হয়ে যায়। তার মানে কি, ওরা যদি একই সঙ্গে দুজনেই বৃহত্তম ভ্যালু দিত তাহলে তো খুব ভালো, মানে যখন সাইন 1 দিচ্ছে তখন কস আবার কত 0 দিয়ে দিচ্ছে, তাহলে দুটো যে একসঙ্গে 1 দিচ্ছে এরকম তো জায়গা হবে না। হ্যাঁ, তার জন্যই হয় সমস্যা। তার জন্য আমরা কি করব, এই সাইন আর কসের আইদার আমরা সাইনে এটাকে রিপ্রেজেন্ট করে নেব, মানে সাইনে কনভার্ট করে নেব পুরোটাকে, আর না হলে কসে কনভার্ট করে নাও, দুটোর মধ্যে একটা করে নাও, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। চলো তাহলে আমরা কি করছি, গল্প বুঝতে পেলে এইটা আর এইখানে জিনিসগুলো বললাম। এইবার দেখো তাহলে আমরা কিভাবে কনভার্ট করব, অ্যান্সার বলে লিখছি। দেখো তাহলে এইটা হচ্ছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। ওকে, চলে এসো, 5 সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম, সাইন বা কস যে কোনো একটাতে কনভার্ট করলেই হয়ে যাবে। এইবার তার সাথে সাথে প্লাস লিখছি 3, এটা তাহলে কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এবার ক্যালকুলেশন করো, এখান থেকে হয়ে যাবে 3 মাইনাস সাইন 3 থিটা, তাহলে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা আর প্লাস 3 থিটা। এইবার দেখো সাইন কস, আমি বারবার বলছি সাইন আর কস একই ভ্যালু সব জায়গায় দেয় না। হ্যাঁ, কোনো কোনো জায়গায় কাট পয়েন্ট আছে যেখানে একই ভ্যালু দেয়। হ্যাঁ, যেমন 1/√2 45 ডিগ্রিতে দুজনে কিন্তু একই ভ্যালু দেয়, কিন্তু আনফর্চুনেটলি 45 ডিগ্রিতে এরা দুজনে ম্যাক্সিমাম ভ্যালু দেয় না। তার জন্য আমরা এই দুটোর এখান থেকে আমরা এরকম করে বের করব না, এইখানে আসছি। দেখো তাহলে এইবার আমরা ঝামেলা অত, আর তোমরা তো মাধ্যমিকে পড়ছো, তো তোমাদের একদম সিম্পল ভাবে ভাবলে এইখানে আসবে। তাহলে আমরা যখনই সাইন স্কোয়ার, তোমাদের এরকম সহজভাবে রিপ্রেজেন্টেশনই দেবে, তোমরা কি করবে, আইদার সাইনে রাখবে নাহলে কসে নিয়ে চলে আসবে। কিভাবে করবে জানোই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকেই। তাহলে এইবার সুন্দর চলে এসছে, এইবার সাইনে যেহেতু চলে এসছে আর সাইনের ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি যে 1, তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু বসালে এখানে হয়ে যাবে কত 1, তাহলে আমাদের ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, বৃহত্তম ভ্যালু, তাহলে বৃহত্তম মান কত হবে, বৃহত্তম মান হয়ে যাবে এখানে 1, মানে 2 ইন্টু 1 তার স্কোয়ার আর প্লাস 3, তাহলে 2 প্লাস 3 দ্যাট মিনস 5, তাহলে 5 হচ্ছে অ্যান্সার, 5 হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? দেখো ছোট ছোট জিনিস ধরিয়েও দিচ্ছি, শুধু প্রুফ মানে খালি সমাধান 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 নয়, তার সঙ্গে জিনিসগুলোর একটু নলেজ নিতে হবে। ঠিক আছে, যারা ডিটেলসে পড়ছো তাদের তো ভালো লাগবে অবশ্যই। দেখো এরপর চলে আসছি পরের অঙ্কে, দেরি না করে। আচ্ছা, এইটা একদম সহজ অঙ্ক, দুটো ফর্মুলা আমি লিখে রেখেছি। দেখো কি বলেছে, কোন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন যদি ভি হয়, বক্রতলের ক্ষেত্রফল আর এস এবং আয়তন যদি ভি হয়, তাহলে ওরা একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। কি বলেছে, এস তার কিউব বাই ভি তার স্কোয়ার, এর মান বের করতে বলেছে। সহজ অঙ্ক একদম, এবং তার সাথে সাথে অ্যান্সারে তোমরা দেখতে পাচ্ছ পাইটাকে রেখে দিয়েছে, তাহলে ক্যালকুলেশন আরো সহজ। চলো দেখি ক্যালকুলেশন করা যাক। আচ্ছা, তোমরা জানো এখানে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে কি হয় 4 পাই আর স্কোয়ার, আর আয়তন কত হয় সেটা 4/3 পাই আর কিউব, এটা সকলেরই জানা। তাহলে এর রেসপেক্টে এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন কি আমাদের বলেছে, দেয়ারফর এস কিউব বলে দিয়েছে বাই বলেছে ভি তার স্কোয়ার, তাহলে ভি তার স্কোয়ার ইজুকাল টু কত হবে, তাহলে এস ইজুকাল টু হচ্ছে 4 পাই আর তার স্কোয়ার, তার আবার কিউব বলে দিয়েছে, খুবই ভালো কথা। আর এখানে ভি 4/3 পাই আর তার কিউব, এইটার আবার স্কোয়ার। এরকম ফরম্যাট এলে কোনো দিনই কিন্তু গুণ করতে যাবে না, পাওয়ার দিয়ে গুণ করতে যাবে না। কি করবে তাহলে, সিম্পলিফাই করবে, শুধু এইটাকে 3টে পার্টে লিখবো। তাহলে 4 কত, 4 4 ইন্টু 4 ইন্টু 4 এরকম করে করবে। ওই অনেক সময় কিউব করতে গিয়ে ভুল করে রেখে দাও, অনেকেই ভুল করে দাও তোমরা।
তাহলে সেটা করতে যাবে না, তাহলে 4 কটা হবে, কিউব আছে মানে 3টে। আচ্ছা পাইটাকে নর্মালি রেখে দাও, তাহলে পাই তার কিউব। আচ্ছা আরটা কত হচ্ছে, আর স্কোয়ার হচ্ছে কিউব মানে r⁶, এগুলো রাখতে পারো। আর নর্মালি নিচে কত হচ্ছে 4/3, তাহলে 3-র জন্য তাহলে উপরে দুটো 3 করে দিচ্ছি, 3 × 3, এই যে দুটো 3 উপরে করে দিলাম, আর 4 মানে 4 × 4, ক্লিয়ার হলো। আর পাই কত হয়ে যাচ্ছে, পাই হচ্ছে স্কোয়ার, আর আর হচ্ছে কিউব আছে তার স্কোয়ার মানে r⁶। এইবার কাটাকাটি করো তাহলে হয়ে যাবে, ক্লিয়ার হচ্ছে। তাহলে আমি বারবার বলছি পাওয়ার, হ্যাঁ ওই 4 × 4 × 4 করতে যাবে না। তাহলে এবার কাটাকাটি করো, এই 4 কেটে গেল, এই 4 কেটে গেল। আচ্ছা এইখানে দেখো পাই স্কোয়ার আছে আর পাইয়ের কিউব আছে, তাহলে একটা পাই থেকে যাচ্ছে, r⁶ কেটে গেল। তাহলে এখানে কি থাকলো দেখে নাও, একটা 4 পড়ে আছে, একটা পাই পড়ে আছে, 3 আর 3, তাহলে 3 × 3 = 9, 4 × 9 = 36, তাহলে 36, আর এখানে পাই করে দিলে, তাহলে 36 পাই কোথায় আছে, একের দাগে, তাহলে 36 পাই তোমার অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ তাহলে ক্যালকুলেশন বুদ্ধি করে করবে, হ্যাঁ কিউব বারবার ক্যালকুলেশন তুমি গুণ করছো, গুণ করে আবার কাটাকাটি করছো, ওইভাবে করতে যেও না, ঠিক আছে। মানে 4 × 4 = 16, 4 × 16 = 64 না লিখে ডিরেক্ট 4 × 4 × 4 করো, ঠিক আছে। ওকে, দেরি না করে চলো পরের অঙ্কে ঢুকে যাই আমরা। আচ্ছা মধ্যমা বের করতে দিয়েছে, আচ্ছা মধ্যমা বের করতে দিয়েছে, দেখো কোনো ঝামেলা নেই, নর্মালি লিখে দিয়েছে, আমাদের শুধু সাজিয়ে নিতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। মধ্যমা বের করা তো জলের মতো সহজ, তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব। প্রথমে কত হবে, 4 আছে, ওকে তাহলে প্রথমে অ্যান্সার দেখো একটু সাজিয়ে নিলে হয়ে যাবে। প্রথমে আছে 4, এটা হয়ে গেল, এটাতে টিক দিয়ে দেবে, যখন পরীক্ষায় করবে তখন এইভাবে অনেক সময় গুলিয়ে যায়, মাথায় টিক দিয়ে দেবে, হ্যাঁ তাহলে আমাদের 4 হয়ে গেল, তাহলে আমরা ভুল হলেও বের করতে পারবো। 4-এর পর কত আছে 6, তাহলে 6-এ টিক, তারপরে আছে 7, 7-এ টিক, ওকে তাহলে 4, 6, 7 হয়ে গেল। তারপরে আছে 9, তাহলে 9, আচ্ছা 9-এ টিক হয়ে গেল। তারপরে আছে 10, 10-এ টিক হয়ে গেল, তাহলে এদিকটা কমপ্লিট হয়ে গেল। এবার আছে 11, আচ্ছা তারপরে 18, তারপর হচ্ছে 20, তাহলে কটা আছে, জোড় না বিজোড় দেখে নিই একবার। বিজোড় হলে তো একবারে বলে দিতে পারবো, আর জোড় হলে আমাদের একটু দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 মানে কি, মধ্যমা কি, বিজোড় হলে একদম মিডিলেরটা হয়ে যায়, মধ্যমা তো নামটাই তো বুঝতে পারছো। তাহলে এইখানে দেখো এই দিকে 3টে আউট আর এই দিকে 3টে আউট, মিডিল তো নেই, মিডিলে কটা আছে, দুটো, তোমাদের ফর্মুলায় তোমরা যেটা শিখেছো সেটা দিয়েই করাচ্ছি, হ্যাঁ নতুন কোনো কিছু নয়। তাহলে আমরা জানি আমরা কিভাবে করব, যখনই তোমরা দেখবে জোড় হয়েছে, তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7 8, 2 দিয়ে ভাগ করো 4, এইদিকে 3টে ছেড়ে দাও, এইদিকে 3টে ছেড়ে দাও, তাহলে এই দুটো যোগ করো, 2 দিয়ে ভাগ করো, ব্যাস গল্প শেষ, আর কিছু নয়। তাহলে এই দুটো যোগ করে দাও, 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 19, 19/2, তাহলে 19/2 মানে কত, 9 × 2 = 18, 9.5, বুঝতে পেলে। এই টেকনিকে করো, একদম সহজে হবে, মানে এটাই করো তোমরা, কিন্তু ওই যে তোমার মান ওই সব করার দরকার নেই, তাহলে সিম্পল। যখন জোড় হবে, বিজোড় হলে তো একটাই বেরিয়ে যেত, যদি এখানে 20টা না থাকতো তাহলে কি হতো, এইদিকে 3টে এইদিকে 3টা, তাহলে 9টা অ্যান্সার হয়ে যেত। আর যখনই জোড় থাকবে তখন কি, এইদিকে 3টে বাদ দিয়ে দিলাম, এইদিকে 3টা, এবার অফকোর্স মিডিলে দুটো থাকবে, হ্যাঁ টোটাল 8টা ছিল, তাহলে এইদিকে 3টে বাদ, এদিকে 3টে বাদ, তাহলে মিডিলে 8টা, তাহলে 8টা মানে দুটো থাকবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস মধ্যমার গল্প শেষ, তাহলে আমাদের মধ্যমা বেরিয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা টিক মারতে মারতে এখানে টিকগুলো মারেনি না, পরে আবার বলবে স্যার টিক মারতে মারতে পরের গুলো আবার টিক মারলেন না, ঠিক আছে, আস্তে আস্তে যখন তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ না মারলেও হবে, কিন্তু টিক মারবে অবশ্যই, এটাতে ভুল কম হয়, ঠিক আছে। ওকে চলো পরের অঙ্কে যাই। আচ্ছা এবার চলে আসলাম, তাহলে 1-এর দাগের সমস্ত অঙ্ক হয়ে গেল সুন্দরভাবে। এবার আমরা চলে আসলাম 2-এর দাগে। 2-এর দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করব, কি বলেছে 1 নম্বর অঙ্কটা, 5 বছর পরে সুদ ও আসলের অনুপাত, আচ্ছা সুদ আর আসলের অনুপাত দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। বলেছে 3:10 হলে বার্ষিক সুদের হার, সময় দিয়ে দিয়েছে, সুদ আর আসলের সম্পর্ক দিয়ে দিয়েছে, আর সুদের হার বের করতে বলেছে, তেমন কোনো চাপের ব্যাপার নয়। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব, তাহলে আমরা ইউজ করব অ্যান্সার I = P/100, ওকে। আচ্ছা
তার সাথে সাথে আমরা এক কাজ করি, এইখানে বলছে সুদ আর আসলের অনুপাত, তাহলে আমরা সুদ ধরে নিচ্ছি। সুদ কত? সুদ হচ্ছে আমরা ধরে নেব 3x, আর আসল কত? আসল হচ্ছে 10x। ওকে, আসলটা বড়, সুদটা ছোট। আর সময় বলে দিয়েছে, সময় হচ্ছে 5, তাহলে আর নতুন করে কিছু বলারই নেই, তাহলে এখানে মান বসাও। পিটা তাহলে কত? 10x। আচ্ছা, আর বের করতে হবে, আর থাক। আর টিটা হচ্ছে 5 বলে দিয়েছে। আর এখানে 100 তো নিচে আছে। আর আইটা সুদটা কত? 3x। ওকে, তাহলে এবার মানটা বের করি। তাহলে এইখানে এক্স এক্স আউট, 10-এর এইটা আউট, আর 5 দুগুণে 10, তাহলে এইটা, আচ্ছা 5 দুগুণে 10 কেটে গেল, তাহলে 3 দুগুণে 6, তাহলে আর এর মান কত হলো? আর এর মান হচ্ছে 3 দুগুণে 6, তার মানে 6% অ্যান্সার হবে। এটা হবে অ্যান্সার হচ্ছে 6%। 6%। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে অ্যান্সার হচ্ছে 6%। একদম সহজ, কিচ্ছু নেই কিন্তু অঙ্কগুলোতে, খালি বুদ্ধি করে করবে। এই ফর্মুলাটা দিয়ে একটা অঙ্ক আসবেই পরীক্ষায়। হ্যাঁ, তাহলে এইটা খেয়াল রাখবে তোমরা। ওকে, চলো, কোনো জায়গায় বুঝতে না পারলে বলবে অবশ্যই। আচ্ছা, এটাও একটা খুব সুন্দর অঙ্ক। এরকম অঙ্ক একটা দেয় আমি দেখেছি, বা অনেক টেস্ট পেপারের অনেক তুমি ইয়েতে দেখবে, সেটে দেখবে এরকম অঙ্ক কিন্তু আছে। তাহলে এগুলো কি একদম জলের মতো সহজ অঙ্ক। আমরা কি করব, দেখো কি বলেছে, পি এর মান বের করতে বলেছে। কেমন বলেছে? x/5 ইকুয়াল টু y/3 ইকুয়াল টু z/7 ইকুয়াল টু একটা ফরম্যাট দিয়ে দিয়েছে বাই পি হয়, তাহলে পি এর মান বের করো। ওকে, এই অঙ্কগুলো কিভাবে করবে? সিম্পল ভাবে করো। প্রথমে এটা লিখে নাও, কত? x/5, ওকে, ইকুয়াল টু কত? y/3 ইকুয়াল টু z/7, আর ইকুয়াল টু কত? x মাইনাস 3y প্লাস জেড বাই পি। এইটা ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি কে, ধরি। ওকে, তাহলে কে ধরে নিলাম। এইবার যখনই কে ধরে নিলাম, এখান থেকে তিনটে মান পেয়ে যাচ্ছি। কেমন? প্রথমটা থেকে এই যে প্রথমে এক্স এর সঙ্গে এটাকে নেব, কে এটাকে নেব, তারপরে ওয়াই এর সাথে নেব, তারপরে জেড এর সাথে নেব, এই তিনটে, তারপরে শেষেরটার সাথে নেব। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এর সঙ্গে যদি নিই, তাহলে কি আসবে? প্রথমটাতে কি আসবে? এক্স ইজ ইকুয়াল টু 5k, ওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3k, আর জেড ইজ ইকুয়াল টু কত? জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 7k। এই তিনটে মান প্রথম তিনটে থেকে বের করে নিলাম, এখানের সঙ্গে কে কে দিয়ে ইকুয়াল টু করে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে x/5 ইজ ইকুয়াল টু কে ধরলাম, প্রথমে একটা পেয়ে গেলাম। y/3 ইজ ইকুয়াল টু একটা পেয়ে গেলাম, কে ইকুয়াল টু কে ধরে, আর z/7 ইজ ইকুয়াল টু কে ধরে এই 7k পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এটার সঙ্গে এটাকে ধরবো। তাহলে এর পরের কাজ হচ্ছে কি, তিনটের সঙ্গে নেওয়া হয়ে গেছে, এবার এটার সঙ্গে এইটাকে নিলে বাস গল্প শেষ। তাহলে অঙ্ক তাহলে শেষ হয়ে যাবে। এবার তাহলে আমাদের কি আছে? এক্স মাইনাস 3y প্লাস জেড বাই পি ইকুয়াল টু হচ্ছে কে। মান বসিয়ে দাও। তাহলে মান বসালে কত হবে? এক্স এর মান হচ্ছে 5k মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3k, তাহলে 9k হয়ে গেল, আর জেড এর মান হচ্ছে 7k। এখান থেকে এইবার নিচে আছে পি ইকুয়াল টু হচ্ছে কে। এবার কাজ করো, কত হচ্ছে? তাহলে এবার এখানে হচ্ছে 7, আর এখানে মানে 3k বাই পি ইজ ইকুয়াল টু কে। কে কে আউট হয়ে যাবে, তাহলে পি এর মান কত? পি এর মান হয়ে গেল 3। ব্যাস, তাহলে পি এর মান আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 3। 3 আছে অ্যান্সার। আচ্ছা, এটা তো শূন্যস্থান পূরণ, তাহলে এটা হয়ে যাবে 3। দেখে নাও, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। তাহলে কি করলাম আমরা? ইকুয়াল টু কে ধরে নেবে, প্রথমে এটার সঙ্গে এটাকে নেবে, তারপরে এটার সঙ্গে এটাকে, তারপর এটার সঙ্গে এটাকে, তারপর এটার সঙ্গে এটাকে, পরপর পরপর করো, ব্যাস। এই তিনটে মান পেয়ে গেলাম, এই তিনটে মান বসিয়ে ব্যাস গল্প শেষ। ওকে, ক্লিয়ার? তাহলে হয়ে গেল এই অঙ্কটা। চলো এরপরে, তাহলে 2-এর অঙ্কটার পর চলে আসছি 2-এর দাগে 3। আচ্ছা, কি বলেছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ। এটা তো তোমরা একদম সহজ জানো। এটা নতুন করে বলার কিছু নেই, এটা সূক্ষ্মকোণ হবে। তাহলে তোমরা লিখে নাও, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা কি বলবো? এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ অ্যান্সার হবে। হ্যাঁ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা কিছু নেই।
আচ্ছা, অর্ধবৃত্ত অপেক্ষায় বৃহত্তর বৃত্তাংশ কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। ক্লিয়ার? চলো এরপরে আসি আমরা। দারুণ কোশ্চেন, দারুণ। সাইন সাইন কস কস থিটা আর সাইন থিটা, এইটা না খুব মানে সহজে আমি যদি বলে দিই স্যার এটা, বা তোমরা হয়তো অ্যান্সার অনেকে বলতে পারবে, কেউ বুঝে বলবে আর কেউ কিন্তু না বুঝে মুখস্থের মতো যে স্যার এটা গেটার হবে বা কিছু ভেবে বলবে। দেখো এই কোশ্চেনটা খুব ভাইটাল, ঠিক আছে? যদি আমি বলি এই জায়গাটা চেঞ্জ করে দিলে তোমার এই জায়গাটা কি হবে, এরকম তো করতেই পারে পরীক্ষায়, যে পরীক্ষায় এটা চেঞ্জ করে দিচ্ছে, তাহলে তোমার অবস্থা কিন্তু তখন কিন্তু ভেবে চিন্তে অ্যান্সার দিতে হবে। কিভাবে আমি পুরো জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সাইন আর কসের যে গ্রাফটা আছে, তোমরা আগে প্রথমে নর্মালি বলছি আমি, যে তোমরা যদি নর্মালি ভাবো তাহলে কেমন হবে। সাইন আর কসের ভ্যালু তো জানা আছে, যেমন প্রথমে সাইন জিরোতে কি হয়, 0 হয়, কিন্তু কসের ভ্যালু 1 হয়। তার মানে একটা জিনিস তো আমরা বুঝতে পারছি, 0 ডিগ্রি, দেখো 0 ডিগ্রি, তারপরে এখানে হচ্ছে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা 45 এর পর তো আর চাইছে না, তবু আমরা রেখে দিচ্ছি। ওকে, এখানে আমি যদি সাইন আর কস করি, আমি বেশি বলছি না আর বেশি টাইমও নেব না, দেখো একটু ছোট্ট করে বলে দিই কারণ এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল। সাইনের ভ্যালু 0 ডিগ্রিতে 0, ওকে। আচ্ছা 30 ডিগ্রিতে কত হয়, 1/2, এখানে 1/√2, এখানে হচ্ছে √3/2, আর এটা হচ্ছে 1। আর কসের ক্ষেত্রে কি হয়, কসের মান জানা আছে, কসের মান উল্টো শুরু হবে, মানে এখানে 1। আমি প্রথমে বলছি, আচ্ছা তার আগে √3/2, তারপরে এখানে 1/√2, আর এইখানে কত, এইখানে হচ্ছে 1/2, আর এখানে হচ্ছে কত, 0। এই তো হচ্ছে মানের গল্প। এবার মানের গল্পটাতে ভালো করে একটা জিনিস বুঝবে, যখনই আমি 0 ডিগ্রি থেকে যাচ্ছি 0তে, তোমরা তো এই ভেতরের গল্পগুলো জানো না, যে 0 থেকে 30 ডিগ্রির ভেতরে বা 0 থেকে 45 ডিগ্রির ভেতরে সাইন আর কসের মানগুলো কেমন রিয়েক্ট করে বা কেমন হয় সেটা আমি দেখাবো। তার আগে এখানে তোমরা একদম সিম্পলি তোমরা যতটুকু জেনে আছো সেখান থেকে বলছি, যে তোমরা জানো 0 ডিগ্রিতে 0 ভ্যালু দেয় সাইন, আর কস কি 1 ভ্যালু দেয়। তার মানে একটা জিনিস তো মাথায় বুঝতে পেরে গেলে, যে কথায় 0 ডিগ্রি যেখানে শুরু, এই যে আমাদের 0-র পর থেকে বলেছে, তাহলে 0-র পর থেকে বা 0 থেকেই যদি ভাবি, তাহলে যে একদম শুরুর জায়গায় কসের ভ্যালু কিন্তু বেশি আছে আর সাইনের ভ্যালু কম। তারপরেও দেখলাম 30 ডিগ্রিতে 30 ডিগ্রিতেও সাইনের ভ্যালু 1/2 কিন্তু ছোট ভ্যালু, √3/2 কিন্তু বড় ভ্যালু, ঠিক আছে। তারপরে আমরা দেখছি 45 ডিগ্রিতে দুটো সমান হচ্ছে, কিন্তু 45 ডিগ্রি দেয়নি, 45 ডিগ্রি আগে পর্যন্ত দিয়েছে। এইবার গল্পটা বলি, সেটা হচ্ছে একটু ছবির দিকে নিয়ে আসি, না হলে কেমন জমবে না। এই হচ্ছে আমি একটা দাগ টানছি, আমি এখানে ডিগ্রিটা ফিক্সড করে দিচ্ছি, এইটা হচ্ছে আমার 0 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর মিডিলে এখানে আছে 45 ডিগ্রি। দেখো মজার বিষয়, কিছু জিনিস তো জেনে রাখতে হবে এবং ইন্টারেস্টিং। হ্যাঁ, যাদের নেওয়ার নেবে, যাদের নেওয়ার ইচ্ছা নেই স্কিপ করে চলে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো 0 ডিগ্রিতে যে মানটা পাবে, 0 ডিগ্রিতে সাইনের ভ্যালু কোথায়, 0, তাহলে সাইনের ভ্যালু 0। আর কসের ভ্যালু কত, কসের ভ্যালু সাপোজ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 1, তাহলে এইখানে হচ্ছে 1, এটা হচ্ছে 1 এর রেঞ্জ। হ্যাঁ, বুঝতে পারছো? এইবার সাইনের ভ্যালু কি হয়, আস্তে 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 করে বাড়তে 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 থাকে, ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে সাইনের ভ্যালু কিভাবে বাড়ে দেখো ভালো করে, সাইনের ভ্যালু কেমন বাড়ে, 90 ডিগ্রিতে, এই দেখো সাইনটা 90 ডিগ্রিতে গিয়ে কি কত হয়, এইটা হচ্ছে 90 ডিগ্রিতে গিয়ে 1 হবে সাইনের ভ্যালু। তাহলে সাইনের গ্রাফটা কেমন হবে, এইটা আমি সাইনের গ্রাফটা আঁকছি, সাইন হচ্ছে এরকম করে আস্তে আস্তে করে মানটা বেড়ে 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 এইরকম ভাবে যায়, এটা হচ্ছে সাইনের গ্রাফ। কসের গ্রাফ, এটা হচ্ছে সাইন লিখে রাখলাম আমি, হ্যাঁ, সাইন থিটা। আচ্ছা কসের ভ্যালু কি বুঝতে পারবে, সব বুঝতে পারবে A to Z। কসের গল্পটা হচ্ছে, কস এখানে 1 থেকে যাত্রা শুরু করে, এবার 1 মানে এর সর্বোচ্চ ভ্যালু এখানে, তারপর সর্বোচ্চ ভ্যালু থেকে আস্তে আস্তে যাত্রা, আচ্ছা এই জায়গাটা মিডিল আছে, হ্যাঁ, এবার আস্তে আস্তে করে যাত্রা শুরু করে আবার 90 ডিগ্রিতে গিয়ে কি দেয়, 0 ভ্যালু দেয়। তার মানে কসের ভ্যালুটা হবে কেমন, কসের এরকম করে আস্তে আস্তে জার্নি শুরু করে ও গিয়ে এইখানে যাবে, এই হচ্ছে গল্প। এইবার দেখো এই যে দুটো কার্ভ আছে কোথায় কাট করেছে, এই যে 45 ডিগ্রিতে কাট করেছে। দেখো তোমরা এখানেও বুঝতে পারছো 45 ডিগ্রিতে কত মান, এটা 1/√2, এটা 1/√2। দেখো দেখি 45 ডিগ্রিতে দুজনের মান একই না, ইন্টারেস্টিং লাগবে, দারুণ লাগবে। তাহলে কি এই যে আরো তো গ্রাফটা যাবে, এদিকে চলতে আছে ওইদিকে চলতে আছে, আমি দেখাচ্ছি না, আমি শুধু এই জায়গাটা দেখাচ্ছি।
এবার মজার বিষয় হচ্ছে দেখো, এইবার ভালো করে বোঝো, তাহলে মেন জিনিস বলে দিয়েছি। এবার দেখো 0 ডিগ্রি এবং 45 ডিগ্রি আমাদের কত দূর চেয়েছে, 45 ডিগ্রি পর্যন্ত। 45 ডিগ্রিতে দুজনেরই মান হচ্ছে 1/√2, দুজনেই সমান। তারপর আবার সাইনের ভ্যালু আস্তে আস্তে করে বাড়তে থাকবে, কসের ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? ওকে, তোমরা সাইন আর কসের গ্রাফ শুধু তোমার হচ্ছে গুগলে সার্চ করো, সুন্দর করে গ্রাফ দিয়ে দেবে, ঠিক আছে? ওখানেও দেখে নিতে পারো। কিউরিসিটি যাদের আছে, যাদের অঙ্ক ভালো লাগে, অঙ্ক নিয়ে এগোতে চাও, তাহলে এইগুলো তোমরা এগুলো সার্চ করে দেখবে, ঠিক আছে? তাহলে এবার গল্প বোঝো। তাহলে দেখো এ আস্তে আস্তে বাড়ছে আর এ আস্তে আস্তে কমছে, কিন্তু কসের ভ্যালু 45 ডিগ্রির আগে পর্যন্ত কি আছে, বড়, দেখতে পাচ্ছ এই যে উপরে আছে গ্রাফটা, হ্যাঁ? আর এই যে জিরো থেকে, তাহলে জিরো থেকে 45 ডিগ্রির মধ্যে কেমন হচ্ছে, কসের ভ্যালু কিন্তু বড়। আর সাইনের ভ্যালু কি, সাইনের ভ্যালু হচ্ছে আস্তে ছোট, ওর তুলনায় ছোট, নিচে। দুজনে গিয়ে সমান কোথায় হচ্ছে, 45 ডিগ্রিতে গিয়ে সমান হচ্ছে দুজনে। তাহলে এবার মজার বিষয় হচ্ছে দেখো, তোমাদের যে জায়গাটা দিয়েছে এই জায়গাটা এবার ভালো করে দেখো, কোথা থেকে দিয়েছে, জিরোর পর থেকে, জিরো দেয়নি, আর 45 ডিগ্রি আগে পর্যন্ত। কেন 45 ডিগ্রি আগে পর্যন্ত দিয়েছে, কারণ 45 ডিগ্রিতে কিন্তু মান সমান হয়ে যায়। তাহলে 45 ডিগ্রি আগে পর্যন্ত কসের ভ্যালু কি, বড়, আর সাইনের ভ্যালু ছোট। তাহলে আমাদের কি হবে, কসের ভ্যালু বড়, সাইনের ভ্যালু ছোট। তাহলে এটা কি হবে, এইটা হয়ে যাবে গেটার। এবার তোমরা বলবে স্যার এত কিছু সাতকাণ্ড রামায়ণ শোনালেন, তারপর তো এই সেই আমরা তো জানতাম এটা কসের ভ্যালু বড় হবে, সাইনের ভ্যালু ছোট। এইবার গল্প হচ্ছে পরীক্ষায় এরকম অঙ্কটা না দিয়ে তোমাকে যদি এরকম বলে, তোমার অঙ্কটা চেঞ্জ করে বললো এইভাবে, যে তোমাকে বললো পরীক্ষায় একটা অঙ্ক দিল 2-এর 3-এর দাগের অঙ্ক, ঠিক আছে, 2-এর 4 তো হচ্ছে, এই অঙ্কটাই চেঞ্জ করে তোমাকে বললো, ঠিক আছে বলো দেখি বাবা, এই জিরো থিটাটা কোথায়, লেস অর ইকুয়াল টু 45 ডিগ্রি, এই জায়গায় এত হলে কস থিটা, আর এখানে সাইন থিটা, এর মধ্যে রিলেশন কত কত হবে, সেম জিনিস আছে, শুধু কোন জায়গাটা কি করে দিয়েছে, এবার রেঞ্জটা চেঞ্জ করে দিয়েছে। তোমাকে বলছে কত, 0 থেকে 45 পর্যন্ত। তাহলে 0 থেকে 45 পর্যন্ত এবার কি হবে, এইবার কিন্তু গেটার শুধু থাকবে না, তাহলে কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে গেটার শুধু থাকবে না, তার সঙ্গে ইকুয়াল টু। কেন ইকুয়াল টু হচ্ছে, কারণ 45 ডিগ্রিতে তুমি জানো দুজনের মান কি সমান। আগে 45 ডিগ্রিটা ছিল না, আমি বললাম 45 ডিগ্রি যদি ঢুকিয়ে দেয় যে 45 ডিগ্রি, দেখো যে না 45 ডিগ্রি লেস অর ইকুয়াল টু আছে, তাহলে তখন কিন্তু এখানে গেটার অর ইকুয়াল টু হবে। কেন, কসের মান আমি দেখতে পাচ্ছি বড়, কিন্তু একটা জায়গায় গিয়ে সমান হচ্ছে, সাইনের মান তো ছোট, কিন্তু এরা দুজনে কোনো একটা জায়গায় সমান হচ্ছে, ওই জন্য ইকুয়াল টুটাও কিন্তু থাকবে, তখন এটা গেটার অর ইকুয়াল টু আসবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পারলাম জিনিসটা, ঠিক আছে? ছবিটাও দেখো কত সুন্দর লাগছে না? এবার আরেকটা মজার বিষয়, তোমরা তো বলতেই পারো যে স্যার এইটা এই 0 থেকে 45 ডিগ্রি না দিয়ে অন্য রেঞ্জে দিতে পারে। হ্যাঁ দিতে পারে, তোমাকে এখানেও দিতে পারে, 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রিও দিতে পারে। হ্যাঁ, তাহলে তোমাকে যদি এই রেঞ্জটা চেঞ্জ করে এবার যদি বলে এক কাজ করো তো বাবা, তোমরা বলো দেখি 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এত হলে এদের মধ্যে রিলেশন কত হবে, এই কস থিটা আর সাইন থিটার মধ্যে রিলেশন কত হবে। তাহলে 45 ডিগ্রিতে, মাথায় রাখবে সব ক্লিয়ার করে দিচ্ছি, একটা অঙ্ক সমস্ত জিনিস ক্লিয়ার করে দিচ্ছে। দেখো 45 ডিগ্রিতে সমান, তারপর কি সাইনের ভ্যালু উপরে উঠে গেছে আর কস কিন্তু নিচে নেমে গেছে। তাহলে সাইনের ভ্যালু যেহেতু উপরে উঠে গেছে, তাহলে সাইনটা বড় হবে, তাহলে সাইন বড় হবে মানে কি, এটা হয়ে যাবে লেস, গেটার হবে না, আগেরগুলোতে গেটার, এটাতে লেস। এবার যদি এখানে আবার কোথায়, এই যে 45 ডিগ্রির জায়গায় যদি এরকম করে দেয়, যে এটা মানে রেঞ্জটা তোমার চেঞ্জ করে এরকম দেয় 45 ডিগ্রি লেস অর ইকুয়াল টু থিটা লেস অর ইকুয়াল টু 90 ডিগ্রি, তখনও মাথায় রাখবে এইখানে কিন্তু তখন লেস হবে না, লেস অর ইকুয়াল টু হয়ে যাবে। কথা বোঝা গেল কোনটাতে, এই যে কস থিটা আর সাইন থিটার মধ্যে রিলেশন। ওকে, দেখো আর জটিল করতে যাচ্ছি না, একটা ছোট্ট অঙ্ক, এমন কিছু করছি যে একটা অঙ্ক দিয়ে যেন সমস্ত কিছু পারো, ঠিক আছে? হ্যাঁ, খালি একটা অঙ্ক করলাম, এটা তো জানি স্যার গেটার, আর লাফিয়ে লাফিয়ে চলে গেলাম, হবে না, ওইভাবে করে হয় না কিছু। একটা জিনিসের কি কি, এর কি কি জিনিস প্যারামিটার কি কি হতে পারে বা কেমন কেমন দিতে পারে সব বলে দিলাম। তাহলে কি কি কেস হতে পারে, এটাই এখানে ইকুয়াল টু গল্পটা দিতে পারে, বা তোমাকে 45 ডিগ্রি থেকে
90 ডিগ্রির মধ্যে বললো, তাহলে তখন কিন্তু সাইন বড় কস ছোট। ক্লিয়ার? দেখো, আর এখানে 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রির যদি পুরোটা বলে, তাহলে 45 ডিগ্রিতে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিন্তু 1/√2 1/√2। ক্লিয়ার? তাহলে তখন কিন্তু সবসময় খেয়াল রাখবে যে এইটা তখন গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো এগিয়ে যাই। এর পরের অঙ্কে চলে আসি। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, উচ্চতা হচ্ছে 6 সেমি, চোঙের মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য। এটা তো প্র্যাকটিক্যালও করা যাবে, মানে তোমরা অলরেডি প্র্যাকটিক্যাল করেওছো, এরকম এরকম কোনো সিচুয়েশন তোমাদের বাড়ির কোনো কাজে হয়েছে। লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের ছবি সকলেরই জানা। কিভাবে হবে লম্ববৃত্তাকার চোঙ? আচ্ছা, জাস্ট মিনিট। লম্ববৃত্তাকার চোঙ, তাহলে লম্ববৃত্তাকার চোঙ আমি একটা আঁকছি, মোটামুটি করে আঁকছি একটা। আচ্ছা, লম্ববৃত্তাকার, আচ্ছা এই জায়গাটা জাস্ট মিনিট। ওকে, লম্ববৃত্তাকার চোঙ, এই যে আমার মোটামুটি একটা লম্ববৃত্তাকার চোঙ হলো। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙে বলছে, এখানে কি বলছে, সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে চোঙের মধ্যে, সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে, দণ্ড একটা। তাহলে এই সবচেয়ে বড় দণ্ড কিভাবে রাখা যাবে? এইভাবে কোনাকুনি রাখলে সবচেয়ে বড় দণ্ডটা হয়। ঠিক আছে? বা এদিক থেকেও রাখতে পারো। ঠিক আছে? তাহলে এইভাবে কোনাকুনি রাখলে তখন আমাদের সবচেয়ে বড় দণ্ড হবে। তার মানে এইটার দৈর্ঘ্য আমাকে চেয়েছে, তার সাথে সাথে ওরা কি বলেছে, ব্যাসার্ধ 4 বলে দিয়েছে আর উচ্চতা 6 বলে দিয়েছে। খুব ভালো, উচ্চতা এদিক থেকে বলতে পারি, তাহলে এখান থেকে আমি উচ্চতা বলে দিচ্ছি। এইটা কত বলে দিয়েছে? এটা 6 বলে দিয়েছে। আর ব্যাসার্ধ মানে এতটুকু বলে দিয়েছে, এতটুকু কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 4। এটা যদি 4 হয় তাহলে এটাকে বড় করে দিই, ব্যাসটা নিয়ে নিই, এটা হচ্ছে 4 + 4 মানে এটা হয়ে গেল 8, তাহলে টোটাল হয়ে গেল 8। তাহলে এইটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 6, আর এটা কেমন? এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবার অতিভুজ বের করে নাও। তাহলে এইবার আমাদের এই যে দণ্ড, এই দণ্ডটা কত হবে? দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? এটা ইকুয়াল টু হয়ে যাবে √। অতিভুজ যেহেতু বের করছি, তাহলে হচ্ছে 8 তার স্কোয়ার প্লাস 6 তার স্কোয়ার। 8 এ 8 এ 64 আর 6 6 36 মানে 100। তাহলে এটা 10। তাহলে এটা আনসার হয়ে গেল 10। যেগুলো স্পিডে করানো সেগুলো স্পিডেই করাবো, বাট যেগুলো বোঝার জিনিস সেগুলোতে টাইম লাগবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তোমাদের কাছে অপশন আছে, তোমরা আরামসে স্কিপ করে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বাট বুঝে বুঝে জিনিসগুলো করো, টাইম বাঁচাতে যেও না, জিনিসগুলো বুঝে নাও ভালো করে। তাহলে এইটা একদম জলের মতো সহজ অঙ্ক ছিল। চলো এটা থেকে বেরোই, এবার পরের অঙ্কে চলে আসি। আচ্ছা, এটা একটা ভালো জিনিস বলেছে, সামেশন অফ। সামেশন মানে কি? সামেশন মানে, সামেশন কথায় মানে সাম, যোগ। ঠিক আছে? তাহলে সাম তোমাকে দিয়ে দিয়েছে, এইখানে তোমাকে কি বের করতে বলেছে? গড়, মিন বের করতে বলেছে, তাই না? সামেশন এখানে দিয়েছে, সামেশন কত? আইটা হচ্ছে 1 to 20 এবং উইদিন ব্র্যাকেটের মধ্যে কত আছে? xi - 5 = 1 আর = 10 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে তোমাকে কি বলেছে? এক্স বার মানে হচ্ছে, এক্স বার মানে গড় বের করতে বলেছে। তার মানে এখানে i 1 to 20 মানে x1 x2 x3 করে কত দেওয়া আছে? x20 পর্যন্ত আছে। তাহলে x1 + x2 + x3 ডট করে x20, তাকে 20 দিয়ে ভাগ করলে তার গড় বেরোবে, সেই গড়টা চেয়েছে। তাহলে এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে। ঠান্ডা মাথায় একদম সহজভাবে করাচ্ছি, দেখো ভালো করে। দেখো, সামেশন সবসময়, এই সামেশন, সামেশন কথাটা এসছে কোথা থেকে? সাম থেকে। তাহলে কোনো একটা বড় জিনিসকে, অনেক জিনিস আছে তাকে শর্টকাটে রিপ্রেজেন্ট করা যায় এই সামেশন দিয়ে, তার জন্য সামেশন সাম। আমরা এই সাম কোথায় বলেছে? আই বলে দিয়েছে 1 to 20, ওকে, আর এখানে বলে দিয়েছে xi - 5। খুবই ভালো কথা। তাহলে এইটাকে আমি যদি ব্রেক করি তাহলে কেমন হবে? এটাকে ব্রেক করলে তাহলে প্রথমে i এর মান 1 বসাবো, তাহলে i এর মান 1 বসালে x1 - 5, এটা হলো প্রথম টার্ম। এরকম করে কত বসাবো? i এর মান 2 বসাবো, i এর মান 3 বসাবো, i এর মান 4, এরকম করে কত দূর পর্যন্ত যাবে? 20 পর্যন্ত যাবে। তাহলে প্রথমটা হয়ে গেল, তারপরের বার কি হবে? x2 - 5। আচ্ছা, তারপরের বার তোমরা নিজেই লিখতে পারবে x3 - 5। তাহলে এরকম কত লিখবো? অতগুলো তো লেখা যাবে না, তাহলে ডট ডট করে দিচ্ছি। শেষেরটা কত হবে? শেষেরটা হবে x20 - 5।
ওকে, আচ্ছা এইটার মান কত বলে দিয়েছে, এইটার মান টোটাল মান বলে দিয়েছে 10। দেখো তাহলে এটা 10 বলে দিয়েছে। এইবার চলে আসছি, এবার দেখো এখান থেকে তাহলে x1 প্লাস x2 প্লাস x3 এক্স গুলোকে আলাদা করে নিচ্ছি। তাহলে এক্স গুলোকে আলাদা করলে কত হবে, x1 প্লাস x2 প্লাস x3 এরকম করে কত দূর পর্যন্ত ডট ডট করে x20 পর্যন্ত আছে। তাহলে x20, আচ্ছা x20, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ছোট করে লিখলাম আবার, ঠিক আছে ছোট করে লিখলে ক্ষতি নেই। x20 এতটুকু হলো। এইবার প্লাস -5 -5 -5 -5, তাহলে এক কাজ করি, মাইনাস থাকলো, এটা আমি রেখে দিলাম একটা ব্র্যাকেটে। আর এইখানে হচ্ছে আমার কত, -5 -5 -5, কতগুলো -5 আছে দেখো, x1 x2 এখানে একটা, x2 তে একটা, x3 তে একটা, এরকম করে কটা আছে 20, x20 পর্যন্ত। তাহলে টোটাল 20টা কিন্তু -5 আছে। তাহলে -5 কটা আছে, মাইনাস তো দিয়ে দিয়েছি, তাহলে 5 কটা আছে, 5 আছে 20টা টোটাল। তাহলে 20 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 20 100 হবে। আর এইখানে এখানে আছে 10। এইবার চলো তাহলে আমরা কি করলাম, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে x20 ইকুয়াল টু কত হবে, এইখানে 5 20 100 আর ওই দিকে 10, তাহলে 110 হয়ে গেল। এইবার আমাদের যেটা গল্প বলেছে, এই যে x বার দিয়েছে, তাহলে গড় বের করতে বলেছে। গড় কেমন হয়, x1 প্লাস x2 প্লাস ডট 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 করে x20, কটা সংখ্যা আছে 20টা, এই তো 1 2 3 করে 20, তাহলে 20, তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো গল্প শেষ। তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, 20 দিয়ে ভাগ করা মানে কি, উপরের পার্টটার মান তো আমাদের 110 আছে, 2 দিয়ে 20 দিয়ে ভাগ করে দাও, এটা এটা কেটে গেল, তাহলে কত, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, 5.5। দেখে নাও, আমি সরে যাচ্ছি, দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, ঠিক আছে। আশা করছি একদম জলের মতো সহজ ছিল, তোমরা করে নিয়েছো। এবার চলে আসি পরের অঙ্ক, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 500 টাকা 2 বছরের সুদ, আচ্ছা 105 টাকা হবে। তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 500 টাকার 2 বছরের সুদ কত হবে, এইটা হবে কত বলেছে, 105 টাকা হবে। ঠিক আছে, তাহলে 105 টাকা আদৌ বেরোচ্ছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এর জন্য ফর্মুলা হচ্ছে, এই সুদ আর আসল একসঙ্গে 2 বছর পর কত বেরোবে সেটা আমরা ফর্মুলা জানি, এ ইকুয়াল টু, কেমন ফর্মুলা জানি, এ ইকুয়াল টু পি উইদিন ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে মান বসাই, তারপর যদি আমরা এর মানটা প্রথমে বের করে নিই, বের করে 500 টাকা বিয়োগ করে দিলে যদি 105 বেরিয়ে যায়, তাহলে আমরা বলবো সত্য, হ্যাঁ সত্য। তাহলে এখান থেকে 500 উইদিন ব্র্যাকেটে 1 প্লাস এখানে আর কত বলছে 10 বাই 100, আর ক বছরে, 2 বছরে, তাহলে এখানে মাথায় দিয়ে দাও 2। ওকে, তাহলে এবার হয়ে গেল 500। আচ্ছা এইটা কত, এইটা কেটে গেল একটা, তাহলে 10, তার মানে 11। তাহলে এইখানে হচ্ছে 11 10 10 একে 10 11, 11 বাই 10, তাহলে 11 ইন্টু 11 করে দিলাম, যেহেতু স্কোয়ার আছে, বুঝতে পারছো তো। এখানে দাঁড়াও, এটা বেরোলো কেমন, 11 বাই 10 তার স্কোয়ার। তাহলে 11 বাই 10 তার স্কোয়ার মানে কত, এখানে এটা থেকে গেল এটা, আর এইখানে করে দিচ্ছি আমি কত, 11 তার স্কোয়ার মানে 121, 11 ইন্টু 11 করে দিচ্ছি, আর নিচে হচ্ছে 10 10 ইন্টু 10, তাহলে এই শূন্য এটা কেটে গেল। তাহলে এবার কত হবে, 121, সরি 121 ইন্টু 5, 121 ইন্টু 5 মানে 5 একে 5, 5 দুগুণে 10 শূন্য, আর 5 একে 5, 605 টাকা বেরোলো। সরি হ্যাঁ 605 টাকা বেরোলো। এবার 605 থেকে 500 বিয়োগ করো, 605 মাইনাস, এটা 100তে বেরিয়েছে, সুদ প্লাস আসল বেরিয়ে গেছে, তাহলে তার সঙ্গে যদি 100 বিয়োগ 500 বিয়োগ করে দিই, তাহলে কি 105। তাহলে এই 105 আর এই 105 মিলে গেছে। তাহলে এখানে এটা আমাদের সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, সত্য মিথ্যা যাচাইয়ে এটা আমাদের হয়ে গেল ট্রু, সত্য, ট্রু।
ট্রু হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা আমরা ক্লিন চিট দিয়ে দিলাম যে ইয়েস ট্রু। তোমরা বের করে নিতে পারবে, এগুলো সহজ জিনিস। এবার চলো এর পরের অঙ্কে আসি। আচ্ছা, এইটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। 3-এর 2 নম্বর সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। বলেছে সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণের বীজ দুটির অনুপাত দিয়ে দিয়েছে। খুব ভালো কথা। তাহলে বীজ দুটির অনুপাত দিয়ে দিয়েছে। এবার বলছে অনুপাত এত হলে আমাদের এরকম একটা রিলেশন বেরোবে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করছি, এই দুটো বীজ আমরা ধরে নেব। একটা বীজ ধরে নিচ্ছি 2x বা 2 আলফা কিছু ধরতে হবে, আর আরেকটা ধরে নিচ্ছি 3x, এক্সই ধরছি। একটা 2x একটা 3x। ক্লিয়ার? এবার আচ্ছা, এক্স না ধরে আলফা ধরাটাই ভালো। এক্স ধরলেও ক্ষতি নেই, তবুও বীজ একটা ফিক্সড মান হয়, তো 2 আলফা টাইপের ধরলে বেশি ভালো লাগে। ভেরিয়েবল টাইপের না ধরে এরকম ধরাটা বেস্ট। ঠিক আছে, এইবার তাহলে আমাদের এবার কি আসবে, দুটো। একটা হচ্ছে 2 আলফা প্লাস 3 আলফা। বীজ দ্বয়ের যোগফল। যোগফল কি হয়? যোগফল হয়, ভালো করে মাথায় রাখবে, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস, আর বি কত? বি হচ্ছে এটাতে দেখো, এই মাইনাস পিটা হচ্ছে বি, তাহলে মাইনাস পিটা হচ্ছে বি বাই এ। এ মানে হচ্ছে কত? এক্স স্কোয়ারের সামনে আগে যে সহগ আছে, তাহলে এটা হচ্ছে 1, তার মানে আলটিমেট এটা হয়ে গেল পি। ক্লিয়ার? তোমরা এরকম মনে রাখতে পারো, এইখানে যা থাকবে তার একটা মাইনাস করে দেবে তাও, বা এরকম করে একদম ভেঙে ভেঙে কাজ করো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত বলতে পারবো? 5 আলফা ইকুয়াল টু কত? 5 আলফা ইকুয়াল টু পি। তাহলে আলফার মানটা এখান থেকে যদি বের করে নিই, আলফা ইকুয়াল টু কত হবে? পি বাই 5। একটা কাজ গেল। এবার আমরা বীজ দ্বয়ের গুণফল বের করব, তাহলে মোটামুটি হয়ে যাবে। বীজ দ্বয়ের গুণফল কত? 2 আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু বীজ দ্বয়ের গুণফল সি বাই এ। সি কত? সি হচ্ছে কিউ আর এ হচ্ছে 1, তাহলে এটা কিউ। তাহলে এখানে বীজ দ্বয়ের গুণফল, তাহলে 3 দুগুণে 6 আর আলফা তার স্কোয়ার ইকুয়াল টু কিউ। এইবার আলফার মানটা আমরা বসিয়ে দেবো। আলফার মান কত? পি বাই 5। তাহলে পি বাই 5 বসিয়ে দিলে অঙ্ক শেষ। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দেবো 6 ইন্টু এইখানে হচ্ছে পি বাই 5 তার স্কোয়ার ইকুয়াল টু কিউ। এইবার তাহলে দেখো 6 আর এখানে পি এর স্কোয়ার, তাহলে 6p স্কোয়ার, আর 5 তার স্কোয়ার আছে, 5 এর স্কোয়ার করলে 25 হয়, 25 হয়, তাহলে 25 ইন্টু 25 ইন্টু কিউ। তাহলে এইটা আমাদের অ্যান্সার। দেখো দেখি কোনটাতে আছে। এটা আছে 6p স্কোয়ার ইকুয়াল টু 25q, একদম ট্রু। তাহলে এটাও হয়ে গেল ট্রু, সত্য হয়ে গেল। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। চলো বুঝে বুঝে কর অঙ্ক। আচ্ছা, এটাও একদমই সহজ। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে থাকে না। ফলস, রং, ফলস। ঠিক আছে, এটা হবে ফলস। কেন? বাইরে থাকে। স্থূলকোণীর ছবি যদি আঁকতে যাও তাহলে তোমরা বুঝতে পারবে, ছবিটা আঁকলেই তোমরা এখানে বুঝতে পারবে এটা বাইরে চলে যাবে। কিন্তু হ্যাঁ, তোমরা জানো এটা, এটা নতুন করে এক্সপ্লেন করার দরকার নেই। ঠিক আছে, এর কয়েকটা প্রকারভেদ আছে, তোমরা দেখে নিও যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, মানে পরিকেন্দ্রটা কোথায় থাকে, পরিকেন্দ্রর যে পার্টটা আছে সেখানে গিয়ে এই কয়েকটা জিনিস কিন্তু অবজার্ভ করে নেবে। ঠিক আছে, তার মধ্যে এটার ক্ষেত্রে ভেতরে হবে না, এটা বাইরে হবে। হ্যাঁ, তাহলে এটা রং। চলো দেরি না করে এর পরের অঙ্কে চলে আসি। ওহো, 1 ডিগ্রি আর এদিকে রেডিয়ান দিয়ে দিয়েছে। চলো কসের ক্ষেত্রে, কসের গ্রাফ তো এখনই দেখালাম তোমাদের, না? কসের গ্রাফ তো দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা এবার বলতে পারবে, বলো দেখি ডিগ্রি, 1 ডিগ্রি, প্রথমে একটা জিনিস বলো, 1 ডিগ্রি, 1 ডিগ্রি আর রেডিয়ান এদিকে দিয়েছে, এদের মধ্যে কি কে বড় আর কে ছোট, এইটা বলে দিতে পারলেই তোমরা অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। কোনটা ছোট কোনটা বড় তোমরা জানো, এইটা হয়। ঠিক আছে, তাহলে এইটা ছোট, এইটা বড়। ক্লিয়ার? 1। ওকে, এইবার দিচ্ছি যেটা গল্প, সেটা হচ্ছে কসের। এখনই আমি ছবি দেখালাম তোমাদের, কসের ভ্যালু কি হয় আস্তে আস্তে কেমন হবে। হ্যাঁ, কসের 1 ডিগ্রিতে গল্প কেমন হবে, আমি 0 ডিগ্রি টু কতদূর দেখালাম, 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত দেখালাম। তাহলে এইখানে কি গল্প হবে বলো দেখি, কোনটা কি হবে? ছোট থাকলে মান বড় বেরোবে। ছবিটা কি ভুলে গেছো তোমরা?
আমি একটু আবার ছবিটা দেখিয়ে দিই। ছবিটা যখন আঁকাই আছে তোমাদের, কোথায় গেল ছবিটা, এই তো, জাস্ট আ মিনিট। এই দেখো, যখন 0 ডিগ্রিতে ছিল তখন এখানে 1 ভ্যালু দিচ্ছিল কস, এই যে এটা কসের কিন্তু, তাহলে 1 থেকে আস্তে 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 কি কমছে না? তাহলে 0 ডিগ্রি, 1 ডিগ্রি কোথায় আছে? 1 ডিগ্রি এরকম একটা জায়গায় হবে। তাহলে 1 ডিগ্রিতে যে যা মান দেবে তার চেয়ে রেডিয়ানের যে মানটা এক ওখানে, ওটা তো বড় আছে, তার বড় মানে ওই দিকে, তাহলে মানে কি মানটা ছোট হয়ে যাবে। কথা বোঝা গেল? তাহলে দেখো সবসময় মাথায় রাখবে এই যে আস্তে 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 করে নিচে নামছে, তার মানে এখানে সিম্পল ভাবে যদি বলি 1 ডিগ্রিতে যে মান দেবে 2 ডিগ্রিতে কিন্তু কম দেবে, 3 ডিগ্রিতে কম দেবে, 4 ডিগ্রিতে আরো কম দেবে, এরকম করে কমতে কমতে কত দূর যাবে? কমতে কমতে চলে যাবে 90 ডিগ্রিতে গিয়ে 0 দেবে। বোঝা যাচ্ছে? তাহলে এই 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রি তোমরা কসের গ্রাফটা কেমন দেখছো? যে আস্তে আস্তে কমে 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 নিচের দিকে যাচ্ছে। আর সাইনের গ্রাফটা কেমন হয়? আস্তে আস্তে বেড়ে 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 উপরের দিকে যায়। এবার চলো আমাদের মেন অঙ্কে আসি, আমরা যেখানে ছিলাম এইখানে। দেখো, ভুলেই যাও এই সব জিনিস। তুমি জানো যে এই দিকটা ছোট আছে এবং এটা 1 ডিগ্রি আছে, এর চেয়ে বড় 1 ডিগ্রির চেয়ে বড় এইদিকে আছে। তাহলে এইদিকে বড় পার্ট আছে, এইদিকে ছোট পার্ট আছে, এবং এইটা কত 1 ডিগ্রির কাছাকাছি। তাহলে আমি কি বলবো? আস্তে আস্তে তো ছোট হবে। তাহলে আস্তে আস্তে ছোট হচ্ছে, তাহলে কোনটা ছোট হবে? এইটার মানটা ছোট হবে। তার মানে এবার কসের ভ্যালু যদি নিই, তাহলে কস এইটার মান ছোট হবে, এইটা হবে, আর কসের এইটা হবে এটা। দেখো এবার এটা ঠিক আছে, ঠিকই আছে, হ্যাঁ, পারফেক্ট। কথা বোঝা গেল? ক্লিয়ার? গ্রাফিক্যালিও বললাম, নর্মালিও বুঝিয়ে দিলাম। ঠিক আছে, সর্বোচ্চ মান দিচ্ছে 0 ডিগ্রিতে, তারপর আস্তে 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 করে কমতে আছে। তাহলে 1 ডিগ্রিতে, 1 ডিগ্রির চেয়ে বেশি ডিগ্রিতে কি হবে? আস্তে আস্তে মানটা কমবে। তাহলে এইদিকে মান কম দেবে, এইদিকে কম দেওয়া আছে, আর এইদিকে বেশি দেওয়া আছে, ব্যাস গল্প শেষ। ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু তো এখানে গল্পই নেই, ইকুয়াল টুর কোনো এখানে গল্পই নেই। ইকুয়াল টু সাইন কস থাকলে তখন ইকুয়াল টুর গল্প আসে। তাহলে এটা ট্রু আছে। চলো পরে আসি। এরপরে আচ্ছা দেখো, আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি বলে দিয়েছে এ, এ একক, এবং সমগ্র তলের ক্ষেত্রফল বি বলে দিয়েছে, বর্গ একক বলেছে, আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা তো জানা আছে তোমাদের। চলো, আয়তঘন মানে কেমন হয়? আয়তঘন মানে তোমার যে ওই যে ঘর, সেই ঘরের ছবি, আয়তঘনের ছবি খুব সুন্দরভাবে আঁকাও যায়, চাপ নেই। আয়তঘনের ছবি কিভাবে আঁকবে? আয়তঘনের ছবি হচ্ছে এরকম ভাবে সুন্দর করে আঁকা যায়, এই তো এইভাবে করে ছবি আঁকা যেতে পারে, অসুবিধা নেই। ওকে, মোটামুটি এটা হয়েছে। ঘরের ছবি আমরা যেমন আঁকি সেইভাবে। তাহলে তোমার ঘরের 4 দেওয়াল তো তোমরা দেখতে পাচ্ছ, সেই রকম ভাবেই হবে। এইবার দেখো, এইটার ক্ষেত্রে আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাকে কিন্তু সমষ্টি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেনি, সরি। তাহলে কি সমষ্টিটা বলে দিয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা আমাদের ধরে নিতে হবে। আমি এক কাজ করছি, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এল, ওকে, প্রস্থটা ধরে নিচ্ছি এম, আর উচ্চতা, এই উচ্চতাটা ধরে নিচ্ছি এল এম এন। ওকে, এবার তাহলে এই তিনটের সমষ্টি বলে দিয়েছে কত? এ। একটা একটা করে কাজ করছি, হ্যাঁ, ঠান্ডা মাথায়। তাহলে আমরা অ্যান্সার বলে লিখছি, আমাদের তিনটে জিনিস বলে দিয়েছে, এল প্লাস এম প্লাস এন ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? এ। খুবই ভালো কথা। আর কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল বি বর্গ। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কেমন হয় তোমরা দেখবে? বাড়ির কেমন হয়? দুটো দেওয়াল, আচ্ছা বাড়ির দেওয়াল আবার আঁকা পাকাও হতে পারে, কিন্তু এখানে দেখো এটা হচ্ছে আয়তঘনাকার, আয়তঘনের ক্ষেত্রে কি এই দেওয়ালটার ক্ষেত্রফল আর ওই দেওয়ালটার ক্ষেত্রফল একই, আবার এই দেওয়ালটার ক্ষেত্রফল আর এই দেওয়ালটার ক্ষেত্রফল একই, আবার উপরেরটা আর নিচেরটা ক্ষেত্রফল একই। তাহলে দুটো দুটো করে আসছে, তার জন্য আমাদের ফর্মুলা মনে রাখার কিছু নেই, দুটো দুটো করে আসবে মানে 2 ডেফিনেটলি আসবে। আর কি হবে? আমাদের যখন একটার ক্ষেত্রফল বের করতে যাই তখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলেই তো ক্ষেত্রফল করি। তাহলে এখানে কি করব? এই 2 ইন্টু তার সঙ্গে এল এর সঙ্গে এম নাও, একটা হবে, তার সঙ্গে 2 নিয়ে নিয়েছি, তারপরে এম এর সঙ্গে এন নিলাম, আর একটা হচ্ছে এল এর সঙ্গে এন নিলাম, এইটা হয়ে যাবে বি বলে দিয়েছে। এই তো হচ্ছে গল্প, দুটো জিনিস বলে দিয়েছে। বলছে কর্ণের দৈর্ঘ্য বের করো। কর্ণের দৈর্ঘ্য কেমন হয়? কর্ণের দৈর্ঘ্য তোমরা আরামসে বের করতে পারবে। কর্ণের দৈর্ঘ্য কেমন হয়? রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে এটা বের করতে দিয়েছে, এই দুটো জিনিস দিয়ে দিয়েছে।
তাহলে এইটা বের করতে দিয়েছে, আচ্ছা এটার ফর্মুলা ইউজ করে দিলেই হয়ে গেল। এটার ফর্মুলাটাও সহজ, সেটা হচ্ছে কি রুট ওভার অফ এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা যেমন লেখো সেইভাবে, এটা শুধু তিনটে দিয়ে আছে। ধরে নাও কথার কথা বলছি, যদি দুটো দিয়ে থাকতো, যদি নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতো, তাহলে কেমন লেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এখানে তিনটে আছে, তাহলে তিনটের ক্ষেত্রে আমরা কেমন লিখি, সেটা হচ্ছে আমরা লিখি এল প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আবার দুটো দুটো করে নিতে হবে। আগের বার এ আর বি ছিল ওই জন্য এ বি শুধু, কিন্তু এখানে কি আসে দুটো দুটো করে আসে, তাহলে ফর্মুলা কেমন হয়ে যায়, ফর্মুলাতে আসে 2 ইন্টু এল এম প্লাস এল এন আর প্লাস এম এন। এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলার সমস্ত জিনিস তোমার দেওয়া আছে এখানে, তাহলে আর চাপ নেই, কোনো কিছু নেই। তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারবো, রুট ওভার অফ এইটার মান কত, এইটার মান হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এইটার পুরোটার মান হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি অ্যান্সারও দিয়ে রেখেছে ওরা, তাহলে এটা হয়ে গেল ট্রু। ট্রু, ঠিক আছে। তাহলে দেখো অঙ্ক বুঝে করবে, ঠিক আছে। ক্যালকুলেটিভ জিনিস কোনোদিন অসুবিধা হয় না, এগুলো তো কি ফর্মুলা, তো এগুলোতে অসুবিধা নেই। কোনো ট্রিকি জিনিসের সমস্যা, যারা পড়াশোনা করছো রীতিমতো তাদের ক্ষেত্রে দেখবে ক্যালকুলেটিভ জিনিসে কোনোদিন অসুবিধা হবে না, ট্রিকি জিনিসগুলোতে সমস্যা, ঠিক আছে। ট্রিকি জিনিসগুলো একটু ভুলে গেলে, যেমন ওই যে থিটার গল্পগুলো বললাম, ওখানে একটু এদিক ওদিক হলেই সমস্যা, ঠিক আছে। চলো এর পরের অঙ্কে যাই, লাস্ট অঙ্ক আজকের। আচ্ছা বলেছে প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড়, এটা একদম শেষের অঙ্কটা, মানে একটা দিয়ে দিয়েছে খুশি করার জন্য, যে চলো অনেক অঙ্ক করলে এবার শেষের অঙ্কটা, শেষের শর্ট কোশ্চেনটা সহজভাবে করো। তাহলে অখণ্ড সংখ্যার গড় মানে কি করব আমরা, তাহলে আমাদের 0 প্লাস 1 প্লাস 2 এরকম করে কত দিয়ে 10টা বলেছে, তো তার মানে 9 পর্যন্ত যাবে, তাকে কত দিয়ে ভাগ করবে, 10 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এরকম 10টি না বলে তোমাকে কিন্তু 50টাও বলতে পারে, তাহলে তুমি কি মুখে গুনতি করবে যে আচ্ছা এটা 1, তারপরে 2, তারপর 2 একে 3, তারপরে এরকম করে কাউন্ট করতে যাবে না। আমরা তো জানি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। এখানে এন শুরু, এন কত, এন হচ্ছে 9, তাহলে এখানে কত হয়ে যাবে 9 ইন্টু 9 প্লাস 1 মানে 10/2, তাহলে এটা এটা কেটে যাও, তাহলে কত হচ্ছে 5, তাহলে 5 9 45 মানে 45 হলো, তাহলে 45, তাহলে এটার মান কত হয়ে গেল 45/10, 45/10 মানে 4.5, এই যে শূন্যর জন্য দশমিক এক ঘরে এগিয়ে আসে, তাহলে এটা হচ্ছে 4.5 হচ্ছে, এখানে কত দিয়েছে 5.5, তাহলে এটা হচ্ছে রং, তাহলে এটা হচ্ছে ফলস, ট্রু নয়। সত্য মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, ফলস, ঠিক আছে। তাহলে আমাদের আজকের সমস্ত শর্ট কোশ্চেনগুলো আমি কিন্তু সুন্দর করে ধরে 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 কমপ্লিট করলাম। কোথাও যদি ডাউট থাকে, হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের কি রিকোয়ারমেন্ট, বা তোমরা কিছু চাইছো, বা অন্য কোশ্চেন করতে চাইছো, বা বড় কোশ্চেনগুলো করিয়ে দেবো কিনা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও। ভিডিওগুলো কেমন লাগছে সেগুলোও জানিও, ঠিক আছে, যাতে এনকারেজ পাবো। আর অ্যাপটা ইনস্টল করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এটা বারবার বলছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাকে মেসেজ করতে পারো, ওখানে আমি আছি, হ্যাঁ বাকি মেম্বার্সরাও আছে, অসুবিধা নেই। আর তোমার হচ্ছে অ্যাপে আমি কিন্তু সমস্ত এগুলোর পিডিএফ থেকে শুরু করে সমস্ত ভিডিওসগুলো তোমরা ইউটিউবেও পাবে, প্লাস অ্যাপেও পেয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাপটা ইনস্টল করে নিও, ঠিক আছে। তাহলে এইভাবে করে তোমরা প্রত্যেকটা, হ্যাঁ টেস্ট পেপার সলিউশন করতে থাকো। টেস্ট পেপার মেন উদ্দেশ্যই হচ্ছে তুমি অঙ্কগুলো এমনভাবে সলভ করো যাতে তোমার কাজে লাগে, তুমি বুঝতে পারো। খালি সলভ করে গেলাম আর মাথায় কিছু ঢোকালাম না, সেরকম করতে যেও না, ঠিক আছে। তো এইভাবে করে এগোতে থাকো, প্রত্যেকটা জিনিস পরীক্ষা সামনে খুব ভালো হবে, আমি আশাবাদী। আর আমি তো একদম মাধ্যমিকে তোমাদের শেষ পরীক্ষার শেষ দিন পর্যন্ত অঙ্কর দায়িত্ব আমার উপর রেখে দাও। কিছু রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তাহলে আজকে এই ভিডিও এত দূরই, তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, গুড বাই।